সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, পাল্টা জবাবে ইরানও আমেরিকার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের গাড়িতে ইরান যে হামলা চালিয়েছিল তাতে প্রথম দিকে যে ক্ষয়ক্ষতির খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, এখন নতুন করে আরো আরো খবর বের হয়েছে, খবর আসছে। সেই ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার চেয়েও নাকি ভয়াবহ ছিল। এক রিপোর্টে বলা হয়েছে শুধু মার্কিন পঞ্চম নৌবহরের গাড়িতেই অন্তত $600 মিলিয়ন ক্ষতি হয়েছে। এই অবস্থায় আমেরিকা বাহরাইন থেকে পঞ্চম নৌবহরে ঘাঁটির একটা বিরাট বড় অংশ ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এরকম সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অন্তত 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ হয়েছে। এই ফোন আলাপের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীও। আসলে তিনি কি বার্তা দিয়েছেন ইরানকে? দর্শক, এই সব বিষয় নিয়ে এখনকার আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। ইরান গতকাল একটি সিঙ্গাপুরের পতাকাবাহী তেল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছিল বলে একটি খবর বেরিয়েছিল। ইরান অবশ্য এই হামলার কথা অস্বীকার করেছে। আমি অন্তত প্রেস টিভিতে দেখলাম তারা বলছে আমরা কোনো বেসামরিক জাহাজের উপর হামলা চালাইনি, হামলা করছি না। তারা এও বলেছে অন্যরা কেউ হামলা চালিয়ে আমাদের নামে তা প্রচার করছে, আমাদের নামে তা চালিয়ে দিচ্ছে, আমাদের নাম করা হচ্ছে, আমাদের বদনাম করা হচ্ছে। ইরান যদি হামলা চালাতো তাহলে পরিষ্কার করে বলে দিত আমরা এই হামলা চালিয়েছি। ইরান কিন্তু ইসরায়েল আমেরিকার মতো মিথ্যাবাদী নয়। ইরান আমরা যুদ্ধ সময় দেখেছি যা যা বলে তাই করে, যা বলে না তা করে না। কিন্তু তারা যখন বলছে আমরা হামলা চালাইনি, বরং এই হামলা চালিয়েছে অন্যরা আর নাম দেওয়া হচ্ছে আমাদের, তাহলে ধরে নেওয়া যায় যে ইরান এই হামলা চালায়নি। বন্ধুরা, এই হামলার অজুহাতে মার্কিন আমেরিকা ইরানের সিরিক দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি রাডার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং এরকম বেশ কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে। অন্তত 4টা স্থান লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 6টি বিমান দিয়ে এই 4টি লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালিয়েছে। এই হামলার পর ইরানও একেবারে তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে, তাৎক্ষণিকভাবে শক্ত জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের অঞ্চলে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভিতে এই খবর দেওয়া হয়েছে, আমি দেখেছি, আপনারা দেখে নেবেন। তবে কোন জায়গায় হামলা চালিয়েছে, কোন জায়গায় হামলা চালিয়েছে সেটা কিন্তু প্রেস টিভি বিস্তারিত বলেনি। আমি টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে CNN, আলজেরিয়া, বিভিন্ন জায়গায় এই খবর দেখেছি। আলজেরিয়া হামলা পাল্টা হামলার খবরের কথা বলেছে, কিন্তু টাইমস অফ ইসরায়েল, CNN বা BBC এরকম কোনো জায়গায় দেখলাম না যে ইরান পাল্টা জবাব দিয়েছে। সব জায়গায় দেখলাম আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। সব জায়গায় আমি একই দেখলাম আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। ইরান যে পাল্টা জবাব দিয়েছে মধ্যপ্রাচ্য সহ কোন দেশের সংবাদ, কোন দেশের নিউজ কোন দেশের সংবাদ মাধ্যম তা নিউজ করেনি। কিন্তু ইরান যে আমেরিকার উপর হামলা চালিয়েছে এই খবর খুব একটা নেই। এখানেই পশ্চিমা গণমাধ্যমের সাথে ইরানের গণমাধ্যমের পার্থক্য, আর অনেকের সাথে আমারও পার্থক্য। অনেকেই শুধু পাশ্চাত্যের মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো ফলো করে। আমি যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন খবর নিয়ে কন্টেন্ট তৈরি করি, আর ইরানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে, ছাত্রছাত্রী আছে এবং পরিচিত অনেক সাংবাদিকও আছে। আর তাছাড়া আমি ইরান নিয়ে একটু গবেষণাও করি। সেই কারণে ইরানের গণমাধ্যমগুলো আমি যথেষ্ট ক্লোজলি মনিটরিং করি এবং ফলো করি, আর সেই অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুরা, ইরানের প্রেস টিভিতে বলা হচ্ছে IRGC মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয়,
সংশয় কাজ করছে। কেন কাজ করছে? এই জায়গায় যা বোঝা যাচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলছে, মাঝে মাঝে যুদ্ধবিরতি লঙ্ঘনও চলছে। আমেরিকা দাবি করছে না যুদ্ধবিরতি বহাল আছে, আমেরিকা হামলা ঠিকই করছে, আবার দাবিও করছে না 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 যুদ্ধবিরতি বহাল আছে। অর্থাৎ আম গাছ লিয়ে মারিছে, কিন্তু যাও হবে হোক বিচারাই মানে, তো আম গাছটা আমার। বন্ধুরা, যুদ্ধবিরতি যদি বহাল থাকে আবার মাঝখানে হামলা চালানো হয়, এটা কেমন কথা হয় ভাইয়া বলতে পারবেন? যুদ্ধ করো, না হয় বন্ধ করো, যে কোনো একটি কাজ করো, চুক্তি করো, করে আবার ভঙ্গ করা, এটা তো ভালো কথা না। এটা কি বেঈমানি নয়? বন্ধুগণ, এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হলো, এই সমঝোতা কি টিকবে? এই আশঙ্কা, এই কনফিউশন, এই দ্বন্দ্ব সংশয়, এটা মানুষের মনে ছিল, প্রত্যেকটা মানুষের মনে ছিল। বন্ধুরা, এই সমঝোতা কি আসলে টিকবে? আপনারাই বলুন, আসলে কি ইরান আমেরিকার মধ্যে চূড়ান্ত চুক্তি হবে? বন্ধুরা, গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান আমেরিকার মধ্যে যে আলোচনা হয়েছে, তার আগে ইরান, আমেরিকা এবং পাকিস্তান ডিজিটালি এই সমঝোতা স্মারকে সই করেছিল। তারপর ইরান আমেরিকার কর্মকর্তারা বা প্রতিনিধি দল আলোচনায় বসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে। সেই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার এবং পাকিস্তানের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বন্ধুরা, সুইজারল্যান্ডে যে আলোচনা হলো, সেই আলোচনায় কিছু চুক্তি সই হয়েছিল। যেমন কাতারের মাধ্যমে ইরান তার বিদেশে আটকে থাকা অর্থ ফেরত পাবে। আমেরিকা ইরানকে কতদিনের মধ্যে কিভাবে অর্থ দেবে, এ সমস্ত নিয়ে একটা লিখিত চুক্তি হয়েছে জেনেভায়। তারপরে পরমাণু আলোচনার ব্যাপারে কথা হয়েছে, লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারেও কথা হয়েছে। এখন অনেকটা এগিয়ে গেছে ইরান এবং আমেরিকা চুক্তি করার জন্য। বন্ধুগণ, যুদ্ধবিরতি হয়েছে, সমঝোতা স্মারক সই হয়েছে, সই দেওয়াও হয়েছে, আলোচনাও হয়েছে, দুই পক্ষের মধ্যে আরো কিছু চুক্তিও হয়েছে। এই পর্যায়ে এসে যদি দুই পক্ষ একে অপরের উপর পাল্টা হামলা চালায়, তাহলে সত্যি সত্যি সেই দ্বন্দ্ব সংশয় বেড়ে যায়, ভয় বেড়ে যায়। ইরান আমেরিকার মধ্যে মূল চুক্তিটা কি হবে না, এই সমঝোতা ঠিক থাকবে কি না, এটাই সংশয়ে কাজ করে সারা বিশ্বের মানুষের। ইরান আমেরিকা সত্যি এই যুদ্ধবিরতিকে স্থায়ী করবে কি না, এই সন্দেহ, এই সংশয় বেড়ে যায় সারা বিশ্বের মানুষের মধ্যে। বন্ধুগণ, এই জায়গায় মধ্যস্থতাকারী যারা ছিল, বিশেষ করে কাতার ও পাকিস্তান, তাদের পক্ষ থেকে এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। তারা যদি দ্রুত ভূমিকা রাখে, তাহলে আমার মনে হয় পরিস্থিতির অবনতি ঠেকানো সম্ভব হতে পারে। বন্ধুগণ, এদিকে যে সংকটকে কেন্দ্র করে এই নতুন হামলার ঘটনা ঘটলো, সিঙ্গাপুরের জাহাজে হামলা হলো। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে একটি জাহাজ ইরানের নির্দেশিত রুটে না গিয়ে একেবারে ওমানের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করেছে। ওই দিক দিয়ে যাওয়া নিষেধ আমরা করেছিলাম, আইআরজিসি পক্ষ থেকে বলা হয়েছিল, সেই কারণে তারা হামলা চালিয়েছে। কোনো মিডিয়া বলা হয়েছে, একথা বলা হয়েছে, কিন্তু ইরান বলল না না, আমরা হামলা চালাইনি। সত্য মিথ্যা যাই হোক, হরমুজ প্রণালী পরিচালনার ব্যাপারে ইরানের হাতে কর্তৃত্ব থাকছে। ইরান এবং ওমানের সাথে নিয়ে এই আলোচনা হয়েছে। সুইজারল্যান্ডের আলোচনা শেষ করে ইরানি প্রতিনিধি দল সরাসরি ওমানে গিয়েছিল। সেখানে আলোচনা হয়েছে, ইরান ওমান যৌথ বিবৃতিও প্রকাশ করেছিল। তারা যৌথভাবে হরমুজ প্রণালী ম্যানেজ করবে, নিরাপত্তা নিশ্চিত করবে। ম্যানেজমেন্টের দায়িত্বে এই দুই দেশের হাতে থাকবে। বন্ধুগণ, আজকে খবর পাওয়া যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলাপ করেছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে জাহাজগুলোকে একটা ফি দিতে হবে। সেই ফি দিতে হবে মূলত নৌ চলাচলে সহায়তা করার জন্য এবং দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। জাহাজ চলাচল করলে বিভিন্ন রকম বর্জ্য নির্গত হয়, আবর্জনা নির্গত হয়, গ্যাস নির্গত হয়, তেল নির্গত হয়, মানুষের বর্জ্য থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই চলে। এই সমস্ত সাগর
করে যায়। হরমুজ প্রণালী পার হওয়ার পরে যে পারস্য উপসাগর সেটা অনেকটা আবদ্ধ, তার চারপাশে বিরাট সংখ্যক জনবসতি, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই এতগুলো দেশ থেকে তেল ও গ্যাস নেয় বহু সংখ্যক জাহাজ পার করে এই হরমুজ প্রণালী হয়ে, তার থেকে তেল নির্গত হতে হয়, বর্জ্যও হয়, তার মানে ওই এলাকার পরিবেশের একটা দূষণ ঘটে। এই দূষণ পরিচ্ছন্ন রাখার জন্য, দূষণ মুক্ত রাখার জন্য ইউরোপের দেশগুলোকে জানিয়েছে জাহাজ চলাচল করতে হলে একটা ফি দিতে হবে। একটা ফি জাহাজ চলাচল সহায়তার জন্য, আর একটা ফি দূষণ মুক্ত রাখার জন্য। এটা নিয়ে আমেরিকার সাথে ইরানের টানাপোড়েন আছে। আমেরিকা এখনো বলছে মুক্তভাবে জাহাজ চলাচল করতে দিতে হবে হরমুজ প্রণালী দিয়ে। ইরান বলছে না, তা আর হবে না, ইরানের হাতেই কর্তৃত্ব থাকবে এবং একটা ফি দিতে হবে। এখন এটা নিয়ে একটা টানাপোড়েন আছে, এটা কোথায় গিয়ে শেষ হয় তা দেখার বিষয়। এখন বন্ধুগণ, আমি এবার মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা হচ্ছে বাহরাইনে যে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে ইরান যুদ্ধের প্রথম দিনই ব্যাপকভাবে হামলা চালিয়েছিল। 28শে ফেব্রুয়ারি থেকেই শুরু করেছিল হামলা। ইরানের বিরাট বড় টার্গেট ছিল এই অঞ্চলে, যে বড় বড় যে সমস্ত সামরিক ঘাঁটি আছে মার্কিনীদের, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আছে, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, এই সমস্ত যেখানেই আছে সেই ঘাঁটিগুলো আগে কিছু করে দিতে হবে। আর ইরান তাই করেছিল 28 তারিখে। সেই টার্গেট নিয়ে ইরানি সামরিক বাহিনী IRGC বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছিল। সেই হামলায় আমরা তখনই জেনেছিলাম, তখন দেখেছিলাম সেখানকার রাডার সিস্টেম ও আরো অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু প্রকৃত খবর আসে তখনই আসে, এখন আসছে। কিন্তু প্রকৃত খবর তখন আসেনি, এখন আসছে। তাহলে বলা যায় আমেরিকা নিশ্চয়ই তখনকার ক্ষয়ক্ষতির খবর গোপন করেছিল, কারণ আমেরিকার সামরিক বাহিনীর ভেতরে এবং জনগণের ভেতরে হতাশা নেমে আসবে। মার্কিন জনগণ খেপে যাবে, ক্ষুব্ধ হবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মারাত্মকভাবে চাপের মুখে পড়বে। এই জন্য এই তথ্যগুলো গোপন করা হয়েছিল মার্কিন প্রশাসনের তরফ থেকে। বন্ধুগণ, এখনকার খবরে নতুন তথ্য আসছে। কি সেই নতুন তথ্যটা? মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে, 12টা ভবন ধ্বংস হয়ে গেছে। আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম তো ধ্বংস হয়েছেই, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও ধ্বংস হয়ে গিয়েছে। সব কিছু মিলে এই ঘাঁটির অন্তত $400 মিলিয়ন বা $40 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে শুধু মাত্র বাহরাইনের পঞ্চম নৌবহর ঘাঁটিতে। এখনো এটাই শেষ কথা না। স্যাটেলাইট চিত্র দেখে মোটামুটি একটা খবর দেওয়া হয়েছে, বাস্তবতা আরো ভিন্ন হতে পারে। কতটা ক্ষতিগ্রস্ত হলো একবার চিন্তা করুন আর ভাবুন। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি কতটা ক্ষতিগ্রস্ত হলে সেই ঘাঁটি এখন ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে মার্কিন প্রশাসন থেকে। ইসরায়েল কেন সরিয়ে নেবে? এই কারণে যে আমেরিকার পঞ্চম নৌবহরের এত গুরুত্বপূর্ণ ঘাঁটি, সেটা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় বাইরে থাকার জন্য এখন বাহরাইন থেকে ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের বাইরে অবস্থান করছে? আসলে তাই না। ইরান কি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়নি? তাহলে ইসরায়েলি ঘাঁটি নিয়ে কি বাঁচাতে পারবে ট্রাম্প প্রশাসন? আপনার কি মনে হয়? আমার মনে হয় তা সম্ভব হবে না। বন্ধুগণ, এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। কুয়েত ও সৌদি আরব থেকে আমেরিকা সেনা সরিয়ে ফেলছে। কেন সরিয়ে ফেলছে? অনেক সেনা কমিয়ে ফেলবে এখান থেকে। আমার কাছে মনে হচ্ছে এখানে দুটো বিশ্লেষণ দেব, সেনা কমানোর ব্যাপারে এবং ইসরায়েল পঞ্চম নৌবহর ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে আমি দুইটি বিশ্লেষণ দেবো আপনাদের সামনে। প্রথমত, সেনা কমানোর ব্যাপারে আমি যে বিশ্লেষণটা দিতে চাই সেটা হচ্ছে সম্ভবত আমেরিকা আস্তে আস্তে পুরো সেনা কমিয়ে নিবে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে কুয়েত থেকে। এখন আপাতত কমানোর কথা বলছে, আরো কিছুদিন পরে দেখবেন আপনারা পুরোটাই সরিয়ে নেবে। কারণ এটা ইরানের একটা অন্যতম ছাওয়া এবং দাবি ছিল যুদ্ধবিরতি চুক্তি সই করার সময়।
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরাতে হবে না, ইরান বলছিল যে আমরা যুদ্ধবিরতি করব না, আর সম্ভবত আমেরিকা এভাবেই আস্তে আস্তে সরিয়ে নিবে প্রত্যেকটা ঘাঁটি থেকে সেনাগুলো। এই দাবি এখন আরব দেশগুলোও করছে আমেরিকার কাছে, তোমরা তো নিরাপত্তা আমাদের দিতে পারছো না, তোমাদের আর দরকার নেই, তোমরা তোমাদের নিজেদের নিরাপত্তা দিতে পারো না, আমাদের নিরাপত্তা তোমরা দিবে কি করে? তাহলে আমরা আমাদের ব্যাপারটা আমরা নিজেরাই দেখি, আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, তোমরা চলে যাও। সেক্ষেত্রে এখন বলা হচ্ছে কমানোর কথা, কিন্তু কয়দিন পরে বলবে পুরোটাই সরিয়ে নেওয়া হয়েছে। আর মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি যে ইসরায়েল সরিয়ে নেওয়া হবে, এর একটা বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী দিয়ে ইরান একেবারেই আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ যাওয়ার চলাচল নিষিদ্ধ করছে। ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না এই হরমুজ প্রণালী দিয়ে, আমেরিকারও কোনো যুদ্ধ জাহাজ চলতে পারবে না এই হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকার যুদ্ধ জাহাজ যদি চলতে নাই পারে, তাহলে তারা কোথায় থেকে যাবে? আসে মানদে প্রণালী, সেদিকে হুতি নিয়ন্ত্রণ করছে, তাদের এখন উপায় কি? সেক্ষেত্রে তারা এখন এখানে ঘাঁটি থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েলে। এটা আমার অনুমান, আপনার অনুমান কি হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুগণ, এদিকে গতকাল দফায় দফায় অন্তত 5 জন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা বলা হয়েছে। এর ভিতরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এদের সাথে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে। আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। ফোন আলাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদে সহজে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, ইরান বলছে সেই ব্যবস্থা করা হবে, কিন্তু ম্যানেজমেন্টের দায় দায়িত্ব ইরান ও ওমানের হাতে থাকবে, আর কিছু ফি দিতে হবে। এই ফি দেওয়ার ব্যাপারেই মনে হয় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আলাপ আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বেশ ভালোভাবে বুঝতে পেরেছে ইরানের সাথে কোঅপারেট না করে এখানে ব্যবসা বাণিজ্য করা যাবে না, জাহাজ চলাচল করা যাবে না। সেই ক্ষেত্রে ইরানের সাথে তারা হয়তো এখন অনেকটা আপোষ মীমাংসায় আসার চেষ্টা করবে, এটাই আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। আমেরিকার যে পঞ্চম নৌবহরের ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেবে এবং কুয়েত ও সৌদি আরব থেকে সেনা কমানোর কথা ভাবছে বা বলছে, আসলে এটা কি সেনা কমানো, নাকি পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রথম ধাপ, নাকি এটা একটি ড্রামা? আপনার কি মনে হয়? আর ইসরায়েলের যে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে তারই বা কারণ কি বলে আপনার কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।